মাসুদ কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা যখন আসে, পররাষ্ট্র মন্ত্রীর একটু কথা বলতে চাই। পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ 20 বছর পর সরকার গঠন করেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দলের কোনো নেতাকে নয়, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে বেছে নিয়েছে বিএনপি। দলটির এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বেশ চমক সৃষ্টি হয়েছে। গত দুদিন ধরে বা কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে দলীয় নেতা কর্মী কূটনৈতিক মহল আলোচনা হচ্ছে। যদি একটি কোট করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এই বিষয়ে মন্তব্য করেছেন, যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে নিয়ে আগে বিএনপির আপত্তি ছিল, এখন সেই ব্যক্তিকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দলটি অতিরিক্ত একটি বিতর্ক তৈরি করেছে। আপনি কি বলবেন? দেখেন, বিতর্ক তৈরি হয়েছে, যে কোনো সন্দেহ নাই। এবং উনি যে বলেন অতিরিক্ত বিতর্ক, এটাও ঠিক। এই বিতর্কটা আসলে খুব প্রয়োজনীয় ছিল না। মানে অনেক সময় হয় যে দলের একটা পলিসি থাকে, সেই পলিসিটাকে বাস্তবায়ন করতে গেলে কিছু বিতর্কের মুখে পড়তে হয়। এটা অনেকের ক্ষেত্রে হয়। তখন কিন্তু তারা ভাবে যে আমি কি বিতর্কটাকে ইনভাইট করব, অথবা বিতর্ক থাকুক, আমার পলিসি ফুলফিল করতে হবে, তবুও আমি এই বিতর্কটাকে আমি মেনে নিলাম, এরকম বাস্তবতা হয়। কিন্তু এক্ষেত্রে কি পলিসি, বিএনপির কোথায় লাভ, এটা এখনো আমার কাছে ক্লিয়ার না। আমার মনে হয় যে জিনিসটা এটা হলো, এটা বিএনপির জন্য খুবই একটা রিস্কি একটা পদক্ষেপ হয়েছে। এটা বিএনপি না নিলেই পারত। কারণ এটা নিয়ে, এটার পক্ষে বিএনপি কি যুক্তি দিবে? গত 3 দিন হয়ে গেছে, 3 দিনে বিএনপির কোনো লিডারকে আমি এর পক্ষে কিছু বলতে শুনি নাই। বরঞ্চ খলিল সাহেব নিজে একটা কথা বলেছেন, সেই কথাটার সারমর্মটা এমন যে আমাকে তারা আগে খারাপ মনে করতো, আমার সম্বন্ধে অনেক রকম কথা বলতো। তো মানুষের তো চিন্তার চেঞ্জ হয় না, আগে মনে করছে, এখন তো হয়তো মনে করে না, এই জন্য। আর আরেকটা কথা উনি বলেছেন যে আমি তো জোর করে ঢুকিনি, আমি তো জোর করে আসিনি। মানে উনি নিজের থেকে জোর করে এখানে আসছেন, উনি সেটা তো বলছেন না। যদি উনি জোর করে না আসেন, তাহলে বাকি থাকে কি? ওনার দিক থেকে যদি কোনো জোর না থাকে, তাহলে বাকি থাকে মাত্র একটা অপশন। সেই অপশনটা হলো ওনাকে হাতে বেঁধে নিয়ে আসছে, অথবা ওনাকে রিকোয়েস্ট করে নিয়ে আসছে, কিছু একটা হয়েছে আর কি। মানে উনি, ওনার দিক থেকে কোনো আগ্রহ ছিল না, উনি তো বলছে আমি তো জোর করে আসি নাই। তো এটা যদি হয়, সেক্ষেত্রে সন্দেহটা আরও তীব্র হয়। এখন মনে করেন আমি যে দলটাকে আমি ধরা যাক আমি বিএনপিকে ভোট দিছি, তো আমি তো বিএনপির প্রত্যেকটা স্টেপ সম্পর্কে জানতে চাইব। আমি চাওয়া মানে বিএনপি আমাকে বাধ্যতামূলকভাবে সব জানাবে তাও না, কিন্তু আমাকে তোকে সান্ত্বনা দিবে যে এই কারণে এটা করছি, সেটা কিন্তু আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ বুঝতে পারছে। এবং এটাকে খুব প্রশংসা করছে এমন লোক এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি এই সিদ্ধান্তটা। আজকে দেখলাম যে গতকালকে 18 তারিখে ট্রাম্প তারেক রহমানকে একটা অভিনন্দন দিয়েছে। সেখানে মোদ্দা কথা একটাই, যে তোমার সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা করছি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবায়ন করে তুমি আমাকে সহায়তা করবা। মানে এটা মূলত ট্রাম্পের চুক্তি, ট্রাম্পকে এটা বাস্তবায়ন করলে ট্রাম্পেরকে হেল্প করা হবে আর কি, এটা মানে উনি বলতে চাচ্ছেন ট্রাম্প। তো এটা একটা বিষয়। আবার ওইখানে আবার এই আপনার এই আমাদের যে ভূরাজনৈতিক ব্যাপার স্যাপার আছে, এশিয়া প্যাসিফিক যে এইটা রিজিয়নটা, এটা নিয়ে আলোচনা কিছুটা আছে, ইঙ্গিত না সরাসরি আছে। অনেকে বলেন যে এইগুলি বাস্তবায়নের জন্য নাকি আমেরিকার লোক হিসেবে এখানে প্ল্যান করা হয়েছে। এখন হয়েছে কি, যখন আমি কিছুই না জানি, খলিলুর রহমানের কথা বলতেছি, যখন আমি কিছু না জানি, তখন তো এরকম নানা ধরনের আমার মানে মাথার মধ্যে চিন্তা কাজ করতেই পারে। এখন যে চিন্তাই কাজ করুক, এটা সরকারের জন্য খুব একটা সুখকর হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। এখন সরকার কি করবে? সরকার কি আবার চেঞ্জ করবে? ওটা তো আরো বিব্রতকর হবে। এখন যে ওষুধ আপনি খেয়ে ফেলেছেন, ওটার রিয়াকশন নেওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে। ওষুধ তো আপনি উগড়াই দিতে পারবেন না, উগড়াই দিতে গেলে আরও ঝামেলা। রনি ভাই, যদি পররাষ্ট্রমন্ত্রীর বিষয়টা আপনার কাছ থেকে আর একটু শুনতে চাই, যে পররাষ্ট্রমন্ত্রী যাকে করা হয়েছে খলিলুর রহমান, তিনি তার বক্তব্যে যে মাসুদ কামাল বলেছেন তিনি জোর করে বা কাউকে হাতে পায়ে ধরে তিনি যাননি, যদি উল্টাটা ধরে তাকে আনা হয়েছে, তো আসলে খলিলুর রহমানকে কেন আনা হয়েছে বা পরিষ্কার কোনো জবাব এখনো পাচ্ছে না যদি বলি মাসুদ কামাল ভাই, তাহলে আপনি কি বলবেন? আমিও এই ঘটনা আমি অনুমান করেছিলাম 3-4 দিন আগে, কিন্তু এই ঘটনা বাস্তবে রূপ নেবে এটা মানে এটা আসলে তখনও চিন্তা করি না, কিন্তু এরকম একটা জিনিস অনুমান করা যাচ্ছিল 4-5 দিন যাবতই। কিন্তু আমার নীতিগত অবস্থান ছিল, আমি দেশি বিদেশি মিডিয়াতে যেখানে কমেন্ট করেছি বা বলেছি,
বিগত সরকারের মানে ডক্টর ইউনূস সরকারের মানে যে কোনো পোস্টের কাউকেই এই গভর্নমেন্টে আনা বা আসা ঠিক হবে না, নীতিগতভাবে ঠিক হবে না, এটা হলো আমার পজিশন। তাহলে বিগত সরকারের নিরপেক্ষতা যেমন প্রশ্নবিদ্ধ হয়, আবার এই আপনার বিএনপির নেতাকর্মীরা বা বিএনপির যারা নেতা, জনগণ যাদেরকে ইলেক্টেড করেছে, জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই তো সরকার চলবে, এটাই আমরা চাই। যদিও টেকনোক্রেটের বিষয়টা অবৈধ না, এটা বিধানের অংশ। তো কিন্তু পরে আমি এই জিনিসটা বোঝার জন্য আমি বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজনকে ফোন দিয়েছিলাম, বিষয়টা আমারও আগ্রহ ছিল কামাল ভাই যেরকম জানার জন্য। তো তখন উনি যেটা বললেন, দেখেন যেহেতু আমরা শুরুতে তার বিরোধিতা করছিলাম এবং তাকে জামাত প্রোটেক্ট করার চেষ্টা করছে জামাতের লোক হিসেবে, এবং তাদের ভিডিওগ্রাফার মানে এই ভিডিও অ্যাক্টিভিস্টরা, অনলাইন অ্যাক্টিভিস্টরা তাকে পৃথিবীর সবচেয়ে সেরা কূটনৈতিক বিশেষজ্ঞদের একজন, প্রচণ্ড জ্ঞানী, এইভাবে আনা হয়েছে। এবং আমরা তার ট্র্যাক রেকর্ড এবং আপনার অভিজ্ঞতা স্টাডি করে দেখলাম যে হ্যাঁ, সে ক্যারিয়ার ডিপ্লোমেট এবং তার অভিজ্ঞতাটা আমরা এই মুহূর্তে কাজে লাগাই। যেহেতু আমরা এখন একটা স্টেবিলিটির মধ্যে যাই নাই, ফলে জাতীয় স্বার্থের বিবেচনায় তাকে আমরা আনলাম। যেহেতু শপথ নেওয়ার আগ পর্যন্ত উনি জামাত এনসিপির প্রিয় পাত্র ছিল, ফলে যাদের কাছ থেকে বিরোধিতা আসার কথা ছিল তারা তো তাদের আরো খুশি হওয়ার কথা যে তাদের লোকরে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী বানাইছে। আর বিএনপি চিন্তা করেছে, ওনার ভাষ্য, যে জাতীয় স্বার্থ বিবেচনায় উনি হয়তো আমাদের সাথে কতগুলো জায়গায় একমত না, কতগুলো জায়গায় আমরা প্রচন্ড বিরোধিতাও করেছিলাম আগ পর্যন্ত। তো জাতীয় স্বার্থ বিবেচনায় ওনার যে এক্সপার্টিসটা, ওনার যে অভিজ্ঞতাটা, এটাকে আমরা কাজে লাগাচ্ছি। এই জন্য আমরা ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে আজকে সড়ক পরিবহন ও গণযোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। আপনার এর ভিতরে আরো অনেক কথাবার্তা আছে, আপনি সেটা কিভাবে একটু মূল্যায়ন করবেন যদি বিশ্লেষণ করতে বলি? দেখেন, এটা আমাদের চাঁদাবাজিটা এটা একটা কাঠামোগত সমস্যা, এটা কোনো দলীয় সমস্যা না, বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগের সমস্যা না। এবং আপনি পরিবহন সেক্টরের চাঁদাগুলো, এইটা একটা লোকাল ইকোনমি আছে, একটা স্থানীয় বন্দোবস্ত আছে, এটার সাথে প্রশাসন, লোকাল পলিটিক্যাল ক্যাডার এরা মিলাই ঝিলাই করে। সো এটা সমঝোতার ভিত্তিতে, সমঝোতাটা কি, কোন সমঝোতা, সমঝোতার ভিত্তিতে করলে এটা চাঁদা না, কিন্তু জোর করে নিলে চাঁদা, এই ধরনের কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। এটার কাঠামোগত সংস্কার লাগবে, এটা খুবই দায় সারা কথা। এটা উনি, আমি জানি না পুরো বক্তব্যটা কিভাবে দিয়েছেন, কারণ সোশ্যাল মিডিয়াতে আমি আরো ক্লিয়ার করি, ফ্যাব্রিকেটেড করে বলেছে মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তাদের কল্যাণে এটা ব্যয় করে চাঁদা তুলে। হ্যাঁ, মালিক সমিতি, কল্যাণ সমিতি, তাহলে মালিক সমিতি, কল্যাণ সমিতি চাঁদাটা কার কাছ থেকে উঠায়? বাসগুলোর থেকে নিচ্ছে। বাসের মালিকরা যদি নিজেদের চাঁদা দেয়, ওকে, তাহলে এটা নিয়ে তো বিতর্ক হওয়ার কিছু নাই। যেমন ধরেন আমি বাস মালিকদের একজন, আমার 2টা বাস আছে, আপনার 2টা আছে, 3টা আছে, আমিও তো মালিক সমিতির মেম্বার, এবার আমি আমার সমিতিকে চাঁদা দিচ্ছি, এটা তো নর্মাল, এটা নিয়ে তো বিতর্কের কিছু নাই। এটা যদি হয় ওকে, ঠিক আছে, এটা মালিক নিজেদের প্রতিষ্ঠানে নিজেরা চাঁদা দিচ্ছে, কিন্তু এটা কি জনগণের কাছ থেকে নিচ্ছে? কি মনে হয়, মানে নিজে থেকে চাঁদা দেয় না? মালিক সমিতি, সবগুলোর তো মালিক সমিতি আছে, শুধু আপনার বাসের কেন, সবগুলো মালিক সমিতি আছে এবং একটা ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনাটা তো বৈধ। সমিতি তো আপনার সরকারি রেজিস্ট্রেশন নিয়ে সমিতিগুলো করা হয়। শুধু আপনার বাস মালিক সমিতি কেন, বিভিন্ন সমিতি আছে না, আপনার নোয়াখালী সমিতি, খুলনা সমিতি, ময়মনসিংহ সমিতি আছে না, সেগুলো তো সদস্যদের চাঁদার ভিত্তিতেই পরিচালিত, সেটা তো চাঁদাবাজি না। সেই চাঁদাটা তো আমরা সবাই জানি এবং সবাই পার্টিসিপেট করে, মানে যারা এগুলো মেম্বার, সেটাকে তো কেউ চাঁদাবাজি বলছে না। ফলে এখানে রবিউল ভাই কোনটা মিন করছে এটা নিয়ে কনফিউশন আছে, কিন্তু পরিষ্কার যেটা আমরা বলতে চাই, চাঁদাবাজির ব্যাপারটা একটা কাঠামোগত সমস্যা আমাদের এখানে। পরিবহন সেক্টরটা রেগুলেশনের মধ্যে আনেন আপনি। সেই পরিবহনের চাঁদাটা কোনভাবে হচ্ছে, যে স্টেশনে যেটা হচ্ছে, মানে বাস স্টেশন, ট্রাক স্টেশনে যেটা হচ্ছে, এটা আপনি একটা রেগুলেশনের মধ্যে আনেন। ওটা মেনটেন্যান্সের জন্য চাঁদা লাগে, সেই চাঁদাটা একটা প্রতিষ্ঠানকে, একটা অথরিটিকে দিবে, বাস মালিকরা, ট্রাক মালিকরা, কোনো ব্যক্তি না। হ্যাঁ, কোনো ব্যক্তিকে। এবং এটা সমিতিরও দেখার দরকার নেই, সমিতির চাঁদা, সমিতির ওরা যদি কোনো শ্রমিক কল্যাণ ট্রাস্ট করে, সেটা তাদের আলাদা ব্যাপার, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের ব্যাপারটা, সেইটা শ্রমিক আপনার সংগঠন বা অরাজনৈতিক স্থানীয় লোকদের চেয়ে দ্রুত এটা একটা অথরিটির আওতায় নিয়ে আসেন, তাহলে এই প্রবলেমটা সমস্যা। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামালকে একই প্রশ্ন করতে চাই। উনি বলেছেন যে কাঠামোগত সমস্যা, চাঁদার বিষয়টা, এই কাঠামোগত সমস্যার সমাধান কি হবে সামনে? দেখেন, এটা তো রনি বলেছেন যে কাঠামোগত সমস্যা, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো যে মন্ত্রী যে কথাটা বলেছেন যে আপোষের ভিত্তিতে যেটা যায়, এটা চাঁদা না, উনি এটা ব্যাকরণগতভাবে এবং অর্থগতভাবে দুইভাবেই ভুল বলেছেন। ভুল বলেছেন এই কারণে, যেটা আপোষের মাধ্যমে যায় ওটাই তো চাঁদা, ওটাই তো চাঁদা। ও রসিদ কেটে দেয় না। আমরা বিভিন্ন সমিতির মেম্বার, আমি যেমন প্রেস ক্লাবের মেম্বার, ডিআরইউর মেম্বার, আমি ওখানে চাঁদা দিই না, এটা তো আপোষের মাধ্যমে দেই, ওটাই চাঁদা।
আর বাকি চাঁদার নামে যেটা হয় এটা হলো দস্যুতা, এটা হলো সেটাই। দস্যুতা আসলে। জি। ওরা চাঁদার নামে একটা রিসিট দেয়, ও দিতে চায় না, কিন্তু লুকায় চলকে চলে যেতে চায়, আটকায় দৌড়ে যে থামায়। আর রাস্তায় যেটা উঠায় এটা দস্যুতা। চাঁদা তো রাস্তায় উঠাবে না, চাঁদায় উঠাবে যদি মালিক সমিতি চাঁদা হয়, তো মালিকের কাছ থেকে একটা প্রতি মাসে একটা চাঁদা মালিক দিবে তার নিজের ইয়ের জন্য, বেটারমেন্টের জন্য, তার নিজের ইয়ের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য। হ্যাঁ রক্ষণাবেক্ষণের জন্য ওটা মালিক দিবে। রাস্তায় কেন? রাস্তায় যে লোকজন দাঁড়ায় থেকে হাত তুলে ড্রাইভারে থামায় তার কাছ থেকে যেটা নেয় ওটা চাঁদা না, ওটা চাঁদার নামে ডাকাতি, লুণ্ঠন। এবং আমরা সাদা চোখে এটাকেই চাঁদাবাজি বলছি। উনি যে কথাটা বলছেন এটা ব্যাকরণগতভাবে ভুল। এবং আচ্ছা, আপোষটা কি? আপনার সামনে যে আমি ভাই ছুরি ধরলাম, আপনি মানি ব্যাগটা দেওয়ার সময় তো আপোষই দিবেন, আপোষই দিবেন না? সেটাই। আপনি কি আমার সঙ্গে ফাইট করবেন? আপনাকে একটা ছুরি বের করবে, আসেন ফাইট করি, জিততে পারলে দিব, নাহলে দিব না, এটা বলবেন? আবার ছুরি থেকে তো আপনি আপোষই দিয়ে দিবেন। তো এই আপোষ সেই আপোষ না, এটা রবি সাহেব বোঝেন না তা না। রবি সাহেবের নিজের ডেভেলপিং আছে, কোম্পানি আছে, উনি নিজে একজন ডেভেলপার। তো উনিও অনেকে যখন ওইটা করতেন, যখন এটা চালাইতেন, যখন উনি কি চাঁদা দিতেন না কাউকে? উনি তো পুরো আওয়ামী লীগের আমরা তো ব্যবসা বাণিজ্য করছেন, চাঁদা দেন নাই, আপোষে দিছেন। কিন্তু ওই চাঁদাটা কি চাঁদা এটা উনি টের পান না। তো এইগুলি হলো কি জানেন, এগুলি চটপট, মানে কথা যত কম বলা যায় তত ভালো। সমস্যা এগুলি, এই কথাগুলি ঠিক না ওনার। এখন তো উনি, ওনাকে বুঝতে হবে, এখন উনি মন্ত্রী হয়ে গেছেন, কিন্তু আবার ওনার তিনটা একটা মন্ত্রণালয়। শব্দ, একটা ভুল শব্দ অনেক ক্ষতি করতে পারে একটা সরকারের। এটা ওনাকে মাথায় রাখতে হবে।